আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা ইউনিট 11-এ অনেকগুলো লেসন ছিল, তারই ভেতরে দুটো লেসন আমরা শেষ করেছি। আজকে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা মূলত তোমাদের সাহিত্য বিষয়ক এবং এই পার্ট থেকে তোমাদের কবিতাগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো আমরা লেসন 3-তে দেখে নিই। এই লেসনে খুব সুন্দর একটি কবিতা আছে। কবিতার শিরোনাম হচ্ছে দ্য স্যান্ডস অফ ডি। ডি নদীর বালুচর। স্যান্ডস মানে বালু আর ডি মানে হচ্ছে একটি নদীর নাম। খুবই মর্মান্তিক একটা কাহিনী আছে, আমরা চলো পড়ে দেখি। এই সেকশনে বলা হয়েছে লিসেন টু দ্য পয়েম। কবিতাটি পড়ো, রিড ইট অ্যালট ইন গ্রুপস। দলীয় ভাবে এটি জোরে জোরে পড়ো। লিখেছেন চার্লস কিংসলে। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে নদীটির কথা বলা হচ্ছে, যে ডি একটি নদীর নাম। এর বালুচরে কি ঘটেছিল, কি কাহিনী ছিল, সেটা এখানে বর্ণনা করা হয়েছে। আমরা এবার কবিতাটি পড়ব। ও ম্যারি, গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম। ও মেরি, যাও এবং গবাদি পশুগুলো বাড়ি নিয়ে আসো। ক্যাটেল মানে গবাদি পশু। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম। যাও এবং গবাদি পশুগুলো নিয়ে এসো, এবং গবাদি পশুগুলো বাড়ি নিয়ে এসো। এক কথা এখানে দুইবার বলা হচ্ছে। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। ডি নদীর বালুচর থেকে বা তীর থেকে, অ্যাক্রস তীর। দ্য ওয়েস্টার্ন ওয়াইন্ড ওয়াজ উইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম। যে পশ্চিমা বাতাস খুবই ভয়ানক হয়ে উঠেছে এবং ফেনায় ভেজা। ড্যাঙ্ক মানে ভেজা, ফোম মানে ফেনা, আর উইল্ড মানে হচ্ছে ভয়ানক। ওয়েস্টার্ন মানে পশ্চিমা, ওয়াইন্ড মানে বাতাস। অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, এবং সে একাকী চলে গেল। এখানে শি বলতে কে? এই যে ম্যারি, যাকে বলছিল সমুদ্র তীর থেকে গবাদি পশু নিয়ে আসতে। দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড। পশ্চিমা ঢেউ হামাগুড়ি দিয়ে তীর বরাবর এলো। টাইড মানে হচ্ছে ঢেউ, ক্রেপ্ট মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে আসা, অ্যালং মানে হচ্ছে বরাবর। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, এবং বালির ওপরে, বালির ওপরে। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, এবং বালিতে গড়িয়ে গড়িয়ে বা বালির উপরে ঘুরে ঘুরে। As far as I could see, যতদূর চোখ যায় দেখা যায়, ফার মানে যতদূর। The rolling mist came down and hid the land. এবং ঘূর্ণায়মান কুয়াশা নেমে আসলো এবং সেই স্থানটিকে ঢেকে দিল। হাইড মানে ঢেকে দেওয়া, ল্যান্ড মানে জায়গা বা স্থান, আর মিস্ট মানে কুয়াশা, রোলিং মানে ঘূর্ণায়মান, মানে ঘুরতে ঘুরতে যে কুয়াশার মতো চলে আসলো সেটাকে বলা হচ্ছে। অ্যান্ড নেভার হোম কেম শি, এবং সে আর কখনোই বাড়িতে ফিরে আসেনি। ওহ, ইজ ইট উইড? আহ, এটা কি আগাছা? অর ফিশ নাকি মাছ? অর ফ্লোটিং হিয়ার নাকি ভাসমান চুল? ফ্লোটিং মানে ভাসমান, ফিশ মানে মাছ, উইড মানে আগাছা। আ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, এক গুচ্ছ সোনালি চুল। ট্রেস মানে হচ্ছে গুচ্ছ, গোল্ডেন মানে সোনালি, হেয়ার মানে চুল। আর ড্রাউন্ড মেইডেন্স হেয়ার, একজন ডুবন্ত কুমারীর চুল। মেইডেন্স মানে কুমারী, ড্রাউন্ড মানে ডুবে যাওয়া। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, সমুদ্রের জালের ওপরে। ওয়াজ নেভার স্যালমন ইয়েট দ্যাট শোন সো ফার, এটা তো স্যামন মাছ নয়, তবুও চকচকে। স্যালমন মানে হচ্ছে স্যামন মাছ, এটি দেখতে খুবই চকচকে হয়, সেটা বলা হচ্ছে। অ্যামং দ্য স্টেকস অফ ডি, ডি নদীর খুঁটিগুলোর মধ্যে। স্টেকস মানে খুঁটি। দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, দাঁড় বেয়ে তারা তাকে নিয়ে আসলো ফেনার ভিতর থেকে, মানে ঘূর্ণায়মান ফেনার ভিতরে সে আটকায় ছিল। দ্য ক্রুয়েল ক্রাউলিং ফোম, সে নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা। ক্রুয়েল মানে নিষ্ঠুর, আর ক্রাউলিং মানে হামাগুড়ি দেওয়া। দ্য ক্রুয়েল হাংরি ফোম, সে নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা। টু হার গ্রেভ বিসাইড দ্য সি,
তাকে সমুদ্রের পাশে কবর দেওয়া হলো। গ্রেভ মানে কবর, বিসাইড মানে পাশে। But still the boatman heard her call the cattle home. কিন্তু এখনো নদীর ধারে বোটম্যানরা, মাঝিরা তার গবাদি পশুগুলো ডাক শুনতে পায়। Across the sands of ডি নদীর বালুচর। এটি ছিল আমাদের কবিতা। মূলত এই কবিতার একটা ট্র্যাজিক থিম আছে, যে থিমটা আমি তোমাদের সাথে আলোচনা করব। এরপরে আমাদের এখানে 5টা কোশ্চেন আছে, এই কোশ্চেনের সম্ভাব্য অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা তাহলে দেখে নিই থিম এবং অ্যান্সারটা। এটি সেই নদীর ছবি। থিমটা যদি আমরা দেখি, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম। থিম মানে বিষয়বস্তু। তোমরা যেহেতু কয়েকদিন ধরে ক্লাস করছো, পোয়েম সম্পর্কে বুঝতে পারছো। তো এই কবিতার মূল থিম ছিল কি, অ্যান ইংলিশ গার্লস স্যাড ডেথ। একজন ইংরেজি বালিকার খুবই মর্মান্তিক মৃত্যু। হুজ নেম ওয়াজ ম্যারি, যার নাম ছিল ম্যারি। শি ওয়াজ আ ডটার অফ আ ফার্মার, সে একজন কৃষকের মেয়ে। অন এ স্টর্মি ডে, একটি ঝড়ের দিনে, শি ওয়েন্ট আউট অল অ্যালোন টু কল দ্য ক্যাটল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি নদীর বালুচর থেকে সে একাকে গবাদি পশু বাড়ি নিয়ে আসার জন্য গিয়েছিল। বাট সে নেভার কেম ব্যাক হোম, কিন্তু সে আর কখনোই ফিরে আসেনি। বিকজ, কারণ, দ্য ক্রুয়েল ওয়েস্টার্ন ওয়াইন্ড অ্যান্ড টাইড ড্রন্ট হার, কারণ নিষ্ঠুর পশ্চিমা বাতাস এবং স্রোত তাকে ডুবিয়ে নিয়ে গিয়েছিল। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য ফিশারমেন ফাউন্ড হার ডেড বডি ইন দ্য সি, সমুদ্রে তার জেলেরা ডেড বডি দেখতে পায়। ব্রট হার ডেড বডি টু দ্য শোর, তার এই মৃতদেহটাকে সমুদ্রের তীরে নিয়ে আসা হয়। অ্যান্ড বেরিড হার বাই দ্য সি, এবং সমুদ্রের পাশে তাকে সমাধিস্থ করা হয়। দ্য ইভেন্ট ওয়াজ ভেরি ট্রাজিক টু দ্য পিপল অফ দ্য সি শোর, আর এই সমুদ্র তীরের মানুষের জন্য এই বিষয়টা ছিল খুবই দুঃখের, ট্রাজিক মানে দুঃখের। অ্যান্ড দে সিমড টু হিয়ার ম্যারিজ কলিং দ্য ক্যাটেল হোম, কিন্তু তাদের কাছে এখনো মনে হয় যে ম্যারি এখনো তাদের গবাদি পশুগুলোকে ডাকছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এটা ছিল মূল থিম। কয়েকটি প্রশ্ন আছে, আমরা একটু দেখি সম্ভাব্য অ্যান্সার কি হবে। অ্যান্সার দিস কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক when Mary went to bring the cattle home? যখন ম্যারি সমুদ্র তীর থেকে গবাদি পশুগুলো বাড়ি নিয়ে আসতে গিয়েছিল, তখন আবহাওয়াটা কেমন ছিল? When Mary went to bring the cattle home, যখন ম্যারি গবাদি পশুগুলো বাড়ি নিয়ে আসার জন্য সমুদ্র তীরে যায়, the weather was very rough, তখন আবহাওয়াটা ছিল খুবই খারাপ। উইন্ড ওয়েস্টার্ন ওয়াইন্ড, পশ্চিমা ভয়ানক বাতাস। ফোম অ্যান্ড টাইড, ফেনা এবং স্রোত। ইন দ্য সি, সমুদ্রের। অ্যান্ড মিস্ট ইন দ্য এয়ার, এবং বাতাসে ছিল কুয়াশা। এটা ছিল আবহাওয়া। 2 নাম্বারটা আমরা দেখি। লুক এট সাম ওয়ার্ডস, কিছু শব্দ দেখো, ফ্রেজেস শব্দগুচ্ছ, অ্যান্ড সেন্টেন্সেস এবং বাক্য দেখো, দ্যাট হ্যাভ বিন রিপিটেড সেভারাল টাইমস, যেটি বারবার বা পুনঃ ব্যবহৃত হয়েছে। এক্সপ্লেইন হোয়াই দ্য পোয়েট হ্যাজ ডান দ্যাট, এখন ব্যাখ্যা করো কেন কবি এমনটি করেছেন। রিপিটেড ওয়ার্ড বলতে খেয়াল করবে তোমরা, আমরা যখন পড়ছিলাম তখন এই কথাটা পেয়েছিলাম, দেখো, অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, এটা 2 বার ছিল, এটা একটা সেন্টেন্স। এখানে কবিতায় এটি দিয়ে শুরু করা হয়েছে। দ্য পোয়েম begins with the repetition of the sentence that reminds how frequently she was asked to bring the cattle back home. এই লাইনটা দিয়ে মূলত বোঝানো হয়েছে যে কিভাবে তাকে বারবার গবাদি পশুগুলো আনার জন্য বাবা মা বলছিলেন। আরো কিছু শব্দ আমরা দেখেছি, সেন্টেন্সও ছিল, আমি এখানে 2-4টা দিয়েছি, তোমরা সবগুলো দিতে পারো। দেখি আমরা। There are so many words that has been repeated in the poem, বারবার ব্যবহৃত হয়েছে, যেমন ওয়েস্টার্ন, আর এটা নির্দেশ করে কি, দ্যাট রেফার্স রাফ ওয়েদার, খারাপ আবহাওয়াকে নির্দেশ করে। ওভার, রাউন্ড, দ্যাট ডিনোটস, এটি কি নির্দেশ করে, দ্য ডিস্ট্রাকটিভ টাইড, যে স্রোত ছিল সেটাকে নির্দেশ করছে, ধ্বংসাত্মক স্রোত। আর ক্রুয়েলটা কি ছিল, অলসো রিপিটেড, দ্যাট মিনস দ্য ক্রুয়েলিটি অফ দ্য রিভার, নদীর যে নিষ্ঠুরতা আছে সেটা এখানে দেখানো হয়েছে এটা দিয়ে। আমরা 3 নাম্বারটা দেখি। হাউ হ্যাজ দ্য পোয়েট ডেসক্রাইবড দ্য সি, কবি এখানে কিভাবে সমুদ্রের বর্ণনা করেছেন। দ্য পোয়েট হ্যাজ ডেসক্রাইবড দ্য সি উইথ দ্য হরিবল ওয়েস্টার্ন ওয়াইড অ্যান্ড টাইড, কবি এখানে সমুদ্রের বর্ণনা করেছেন যে সমুদ্রটা খুবই ভয়ানক, হরিবল মানে ভয়ানক, পশ্চিমা বাতাস ছিল এবং স্রোত ছিল। আর দ্য ক্রুয়েল ফোম, এবং ফেনা ছিল তার সঙ্গে,
এই হচ্ছে আমাদের এখানকার সমুদ্রের যে বর্ণনাটা ছিল। আরো কিছু বর্ণনা আছে, আমি জাস্ট সম্ভব একটা অ্যান্সার দিয়েছি, তুমি সেটা দিতে পারো। 4 নাম্বারটা দেখি আমরা, ন্যারেট দ্য স্টোরি অফ ম্যারি ইন ইউর ওয়ার্ডস। তো তোমার নিজের ভাষায় ম্যারি সম্পর্কে বর্ণনা করো। সো আমরা বলতে পারি যে ম্যারি ওয়াজ আ লিটল ইংলিশ গার্ল, সে একজন ইংরেজি বালিকা ছিল। শি ওয়াজ আর ডটার অফ ফার্মার, সে কৃষকের মেয়ে ছিল। অন এ স্টর্মি ডে, থিমের মতো প্রায় সেম, তোমাদের নিজের মতো শুধু বর্ণনা করো। শি ওয়েন্ট আউট অল অ্যালোন টু কল দ্য ক্যাটেল হোম অ্যাগ্রো দ্য স্যান্ডস অফ ডে, সে একাকি গিয়েছিল ঝড়ের দিনে সমুদ্রের তীরে গবাদি পশুগুলো বাড়ি আনার জন্য। বাট শি নেভার কেম ব্যাক হোম, সে আর কখনো ফিরে আসেনি। বিকজ দ্য ক্রুয়েল ওয়েস্টার্ন ওয়াইন অ্যান্ড টাইড ড্রাউন্ড হার, কারণ সমুদ্রের পশ্চিমা নিষ্ঠুর বাতাস এবং স্রোত তাকে ডুবে নিয়ে গিয়েছিল। দ্য নেক্সট মর্নিং দ্য ফিশারম্যান ফাউন্ড হার ডেড বডি, পরের দিনে ফিশারম্যান মানে জেলেরা তার লাশটা পায় এবং সমুদ্রে নিয়ে আসে এবং সেটিকে সমুদ্রের পাশেই তারা কবরস্থ করে। 5 নাম্বারটা দেখি আমরা। Suppose you are walking on the shore with a couple of your friends while Mary was drowning. বলছে তুমি যখন তোমার বন্ধুদের সাথে সমুদ্রের তীরে হাঁটছিলে তখন মনে করো যে ম্যারি ডুবে যাচ্ছিল। Describe what you would have done. তুমি তখন কি করতে? If I with a couple of my friends were walking on the seashore of D, যে আমি যদি আমার কয়েকজন বন্ধুর সঙ্গে ডি নদীর তীরে হাঁটতাম আর ওই সময় যদি দেখতাম যে ম্যারি ডুবে যাচ্ছে, while Mary was drowning, then who know how to swim, তখন যারা সাঁতার জানতো, jumped into the river to save her, তাহলে তাকে বাঁচানোর জন্য তারা সমুদ্রে কি করতো, জাম্প করতো মানে ঝাঁপ দিত। I would also call elderly person, আমি কি করতাম আরো যে বড় ব্যক্তি আছে, বয়স্ক ব্যক্তি আছেন তাদের ডাকতাম, and her parents, এবং তার বাবা মাকেও ডাকতাম। এখানে নিজেদের মতো করে আরো তোমরা অপশন বসাতে পারবে। তো এই ছিল মূলত আমাদের আজকের যে ম্যারির ডুবে যাওয়ার গল্পটি। আমাদের নেক্সট লেসন 4-এ আরও একটি কবিতা আছে, লেসন 5 আরও একটি কবিতা আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।